যে সম্মেলন খড়গপুর গ্রামীণ ব্লকের সম্মেলন, এই সম্মেলন যারা আয়োজন করেছে খাটাখাটনি করে তাদের প্রত্যেককে আমি খড়গপুর ব্লকের প্রত্যেককে ইয়াকালাস জোহার জানাই। বিশেষ করে আমাদের জেলা সভাপতি মনোরঞ্জন ভাই, আমাদের রাজ্য সহ সম্পাদক তুষার ভাই, জহরদা, রাহুল, বিপ্লব মাস্টার, আমাদের ব্লক সভাপতি মনোজ এবং আমাদের অর্জুনী অঞ্চল যে অঞ্চলে আজকে এই মিটিংটা হচ্ছে সেই অঞ্চলের সভাপতি বাদল ভাই, সম্পাদক সন্দীপ ভাই, আশিস, আর কে আছে, শিল্টু আছে, রাহুল আছে, যারা যারা আছে এবং আমাদের মুলুকচাঁদ, হ্যাঁ পবিত্র যারা আছে সবাইকে বেজায় বেজায় সাবাস জানাই, হিয়া খালাস জোহার জানাই। আর ধন্যবাদ জানাই যে হাই স্কুল প্রাঙ্গণে আজকে আমাদের এই মিটিংটা হচ্ছে, সভাটা হচ্ছে, সে হাই স্কুলের পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক মহাশয়কে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কুর্মী সমাজের তরফে, কারণ ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন বলে আজকে সভাটা করতে পারছি। আর ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই কলাইকুণ্ডা বিট হাউস পুলিশ প্রশাসনকে, ওনারা অনুমতি দিয়েছেন, সহযোগিতা করছেন। আর সবার উপরে ধন্যবাদ জানাই এলাকার মানুষজনকে, এই ধারেন্দা এবং পাশাপাশি গ্রামবাসীদেরকে এবং এখানে যারা আছেন পাশাপাশি যাদের ঘরগুলো রয়েছে, কুর্মী হোক অকুর্মী হোক, হিতবিতান গোষ্ঠী, সমস্ত মানুষকে আপামর জনসাধারণকে কর্মী সমাজ পশ্চিমবঙ্গের তরফে হিয়া খালাস জোহার, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠান এত সুন্দর একটা সম্মেলন এবং আমাদের আজকে যে কর্মী সমাজের সামাজিক একটা জুড়ুয়াই আমরা করতে পারতাম না যদি আপনারা সহযোগিতা নাই করতেন। এই জন্য আপনাদেরকে জোহার জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, কারণ এই লড়াই দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ের অনেক কথাই বলতে হয়। বক্তব্য আমাকে শুরু করতে হবে। মানে 7 পিরিয়ডের দিকে যদি ক্লাস পড়ে যায় তখন ছানারা আর পড়া শুনতে মানে নাই। এই ছানা ঠিক বলছি না ভুল বলছি? আমি ছানাগুলো বলছে ঠিকই বলছে মাস্টারে। তো 7 পিরিয়ড দিয়ে পড়া শুনতে ছানা মানে নাই, তখন ঘর যাবো ব্যাপারটা হয়ে যায়। কারণ মাঝখানে মিড ডে মিলও খাইলে 7 পিরিয়ডে তো লাস্টের দিয়ে ভাষণ দিলে আর লোক তখন আর ভাষণ শোনার আর লোকের ধৈর্য থাকে নাই, তখন এই ঘর যাবো ব্যাপারটা চলে আসে। আর ঘর বহরি লোককে ঘুরানোটা বড় মুশকিল। যদি লোক একবার বলি যে ঘর যাবো, ঘর বহরি বুঝে নাকি? তো এই ধারেন্দার দিকে মনে হয় প্রথম এই কুর্মী মিটিং হচ্ছে এই জায়গাটাই, তাই তো? কারণ এই ধার দিয়ে শুনেছি দমে যাত্রা হয়, দমে জুত স্টাররা আসে কলকাতা দিয়ে, সাদা চামড়ার যাদের গা গুলা ঘি বাসায়, ওইরকম দমে জুত হিরো হিরোইন আসে, দমে ভিড় হয়। আমি দেখেছি ছুটুল্লে শুনতি আর কি। তো এই যে সামাজিক মিটিং সেরকম হয় নাই। আর এধারে লোকগুলো টুকু চালাকেই বটে, মানে দেখছে যদি ভিড় হয় তাইলে যাবো, যদি ভিড় না হয় তাইলে যাবো নাই। কারণ এই ধারে উপরে উড়াখল, আর নিচে যায় রেলগাড়ি আর মোটর গাড়ি, 3 রকম ফেসিলিটি আছে এই জায়গাটায়, যেটা কিনা অন্য কোথাও নাই। কি ঠিক বললি? এই জায়গাটার উপরে উড়াখল আর নিচে রেলগাড়িও যায় আর সড়কও আছে। তো এই ধারে তো সড়কটার লোক খুব চালাকি হয়। তো আমি এই সামাজিক আন্দোলনের সূত্রে 30টা বছর বলতে গেলে সেই কলেজে যখন পড়তি, মেদিনীপুর কলেজে 1993 সাল ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স, সেই তখন থেকে কিন্তু সমাজ আন্দোলনটা শুরু করেছিলাম। হিসাব আপনি আঙুল গুনে বলবেন যে তাহলে তোর বাবু তোর বয়স কত রে? তখন কি আর ভাষণ দিতে গো? তখন আপনাদের মতো চাটাই বসে আমি ভাষণ শুনছি, কিন্তু সমাজের মিটিং হলে আমি ওইখানে যাই উপস্থিত হতি, কিংবা ঝাইটা ঠিক কিংবা চাটা পিছাদি, তখন কাজটা ছিল, তখন আমার আন্দোলনটা ছিল এরকম। তাহলে 30টা বছর ধরে কি হচ্ছে, এই সমাজের সঙ্গে জড়িত রয়েছি, সমাজ আন্দোলনের সঙ্গে। এবং আজকে কি হচ্ছে, প্রত্যেকটা দিন আমার কিন্তু কখনো কাটছে ঝাড়খণ্ডে, কখনো কাটছে উড়িষ্যায়, কখনো পুরুলিয়ায়, কখনো বাঁকুড়ায়, কখনো পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে, কখনো ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে, কখনো নয়াগ্রামে, কখনো বাংলাদেশের বর্ডারে, কখনো উত্তরবঙ্গে, কখনো কলকাতায়, কখনো দিল্লি। সমাজ আন্দোলন আর ডেলি মিটিং, একটা দিনও বন্ধ নাই। গতকাল শালবনে ছিল, আজকে এখানে আছে, আগামীকাল জামমনিতে রয়েছে মনিয়ারা গ্রামে শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি স্থাপন হবে সেখানে।
মুনিয়াদা গাঁটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বাংলার লাগালাগি গাঁ বটে, বাইরে গেলে ঝরিয়া চলে আসবে ঝাড়খণ্ডের। কালকে প্রোগ্রাম আছে প্রত্যেকটা দিন, মাসে প্রায় প্রত্যেকটা দিন এরকম কর্মসূচি, এরকম মিটিং, এরকম মাইক ফোকা, এরকমের কাজ। ঘর ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, কখনো কোনোদিন হয় 1:30টা, কোনোদিন 2টা, কখনো কোনোদিন খুকড়া ডাক। ঘরে ঢোকার সময় কি হচ্ছে, বহুটা দমে মুখ ফুলায়, কি গো পাহাড় 10 খালে, ঠিক আছে? তো বলছি হ 10টা পারলি 10 খালি, আর কি করবো। এখন ডেইলি রাত করে ঘর ঢুকলে ঘরের লোক একটু ইয়ে হবে নাই। তো ব্যাপারটা হচ্ছে এই ঘর সংসার ছেড়ে আজকে আমরা কিন্তু সমাজের মানুষের কাছে সমাজের কিছু কথা পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু বাইরেছি। এই কথাগুলা জানি নাই যে কতটুকু আপনাদের ভিতরে ঢুকবে বা হিয়াই বাজবে, কিন্তু এটা আস্তে আস্তে শুনতে শুনতে বা বুঝতে বুঝতে একটা সময় আমরা যে কষ্টটা অনুভব করছি, এত বড় একটা বৃহৎ জনজাতি, ছোটনাগপুরের একক সংখ্যাগরিষ্ঠ একটা বৃহৎ জনজাতি হচ্ছে কুর্মী জাতি। এই জাতিটার যে বঞ্চনা, তার যে অধিকারের প্রশ্ন, যে সাংবিধানিক কনস্টিটিউশনাল ডিপ্রাইভেশন, সাংবিধানিক বঞ্চনা, তার যে ভাষা, তার যে সংস্কৃতি, তার যে রীতি রেওয়াজ, তার যে নেগাচার, তার যে পরম্পরা কিভাবে হারাচ্ছে দিন দিন, কিভাবে নষ্ট হচ্ছে দিন দিন, সেই কথাগুলাই বলার কথা। সেইগুলো কিভাবে বাঁচবে, কিভাবে আমরা মাথা তুলে বাঁচে থাকবো, সেটাই আমাদের বক্তব্য। আজকে আপনাদের সামনে যে ছোট ছোট ছানাগুলো বসে আছে, আজকে আমাদের লড়াইটা কিন্তু এদের জন্যই, এদের জন্য লড়াইটা। এই ছানাগুলা যারা বসে আছে, যারা জিতে অবশ্যই নাচ দেখবো বলে বসেছে। যখন ছোট ছিলি তখনও নাচ দেখা, ছোট ছানাই আর বুঝবে কি গো। কিন্তু যারা ছানার বাপ আছেন, যারা ছানার মায় আছেন, যারা ছানার জেঠা আছেন, যারা ছানার জেঠি আছেন, যারা ছানার কাকা আছেন, যারা ছানার কাকি আছেন, যারা ছানার দাদু আছেন, যারা ছানার দিদা আছেন, তারাকে কিন্তু একদিন এই ছোট ছানাগুলাই অপরাধী সাব্যস্ত করবে যদি আপনারা এই আন্দোলনের সঙ্গে সামিল না হন। আজকে যদি ছানাটা কুর্মী হয়ে থাকে, তার টাইটেলটা যদি মাহাতো হয়ে থাকে, তাহলে এই কুর্মী ছানাদের একদিন ভবিষ্যতে কি হচ্ছে আমরা যখন দেখেছি, যখন প্রাইমারি স্কুলে যাই তখন যাই দেখি কি আমার মাই বাপের সঙ্গে যে কথাটা আমরা বলি ঘরে, সেই কথাটা কিন্তু আমার প্রাইমারি স্কুলে যখন যাই দেখছি আমার প্রাইমারি স্কুলে ওই কথাটা মাস্টারে বলছে না। যখন আমরা বড় স্কুলে যাচ্ছি তখন দেখছি বড় স্কুলেও কথাটা বলছে না। যখন কলেজে যাচ্ছি তখন দেখছি আমাদের কথাটা বলা হচ্ছে না, গাঁওলি ভাষাটা। যখন আরো উপর দিয়ে যাচ্ছি তখন বলছে না। আজকে বেশি দূরের কথা নয়, জায়গায় যখন অফিস আদালত গুলোতে যাওয়া হয় তখন যদি একটু গাঁওলি ভাষায় কথা বলে, তখন কিন্তু বিভিন্ন পাশাপাশি লোকগুলা এবং অফিসাররাও আপনার দিকে এমন করে তাকাবে যে মনে হবে কি মঙ্গল গ্রহের জীব চলে এলো, কিন্তু হাজির হয়ে গেল একটি গাঁওলি ভাষায় কথা বললে। আপনি সরকারি অফিস গুলোকে যাবেন না, একটু গাঁওলি ভাষায় কথা বলবেন, দেখবেন আপনার দিকে এমন করে ভাববে যে সালা মনে হয় উগ্রপন্থী না মঙ্গল গ্রহের এলিয়েন এসে পড়ে গেল এখানে জব করি। তাইলে আজকে কি হচ্ছে, এই যে ছানাটা যেদিন বড় হয়ে দেখবে যে আমার এত বড় একটা জাত, আমার ভাষা বলে কিছু নাই, আমার মাতৃভাষা বলে কিছু নাই। প্রত্যেকটা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় প্রত্যেকটা জনজাতির নিজস্ব নিজ নিজ ভাষা রয়েছে, মাতৃভাষা। সাঁওতালদের সাঁওতালি রয়েছে, মুন্ডাদের মুন্ডারি রয়েছে, কুর্মীদের কুরমালি রয়েছে, উদাহরণ দিলাম। এবং মাতৃভাষায় শিক্ষা লাভ, মাতৃভাষায় সে শিক্ষা লাভ করবে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, কিন্তু আমার ছানাটা কি মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে? পাচ্ছে নাই, পাচ্ছে নাই আমার ছানাটা। আজকে একটা ছানাকে তার মায়ের ছোটর সময় একটা যে কনসেপ্ট, যে ভাষায় কথা বলে, একটা ওয়ার্ড, একটা বিশেষ শব্দ যে চয়ন করে যে বলে, সেই শব্দটাই তার কনসেপ্ট হয় তার মাথায় ঢুকে ছোট ছানাটার। এগুলা একটু ভাবার বিষয় আছে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে যদি মায়ে বলে ছানাটাকে ওরে জানো তো হুলকি আয় রে, ওদের ঘরটায় কি তরকারি আছে, হুলকি আয়, তাহলে এই হুলকা কথাটা, এই হুলকা কথাটা এই কুরবানি কথা ওঠে। এবং কি হুলকা মানে ব্যাপারটা কেমন দেখা, দেখা আমি ইংরেজির মাস্টার পড়ি, তাহলে দেখা ইংরেজি ঢের রকম হয়। লুক মানে দেখা হয়, ওয়াচ মানে দেখা হয়, নোটিশ মানে দেখা হয়, অবজার্ভ মানে দেখা হয়, পিক মানে দেখা, ঢের রকম দেখা আছে। দেখা ইংরেজি অনেকগুলো আছে, কিন্তু যদি বলি যে হুলকা, হুলকাটা কেমন ইংরেজি ট্রান্সলেট করে নেওয়া আছে, তাহলে হুলকে দেখাটা ওই ছানাটাকে ওয়ার মাইন্ডে যে কনসেপ্টটা দিয়েছে, যে ধারণাটা দিয়েছে, হুলকে দেখাটা এরকম দেখা। হুলকে দেখাটা কেমন দেখা, এখানে
ভুলুক নাই আচল মানে খান্দাল নাই মানে বুঝাই নাকি, তাহলে ওইটা কুর্মি ছানাই ভালোভাবে বুঝতে পারবে। আজকে ডাং ঢের রকম হয়, হয়তো কি হয়, পয়না হয়, ডাং হয়, কি কি হয় আপনার একটা আছে, ওইটা কি বলে ঠেঙ্গা। তাহলে আমরা মায় বাবার কাছে যেগুলা আমরা শুনছি সেইগুলা ছোট সময় আমরা আমাদের যখন আমাদের ভাষা শেখানো হয়, তাহলে প্রথম আমরা জ্ঞানটা ভাষা পৃথিবীতে আসে জন্মাবার পরে জ্ঞানটা আমাদের কার কাছ থেকে হয়? মায় বাবার কাছ থেকে হয়। কিন্তু আমি যেগুলা শিখলি সেইগুলা কিন্তু আমি যখন শিক্ষা লাভ করতে যাই তখন কিন্তু তার সঙ্গে কোনো লেনা নাই। তাহলে আমাদের কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ এবং যারা আন্দোলন করছি, আমাদের দাবি রয়েছে যে কুরমালি ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। দাবিকে ন্যায্য কি অন্যায্য বলুন? যে প্রত্যেকটা ছাড়া তার মাতৃভাষায় শিক্ষা লাভ করবে, তার মাতৃভাষায় পঠন পাঠন হবে, কুরমালি ভাষায় স্কুল হবে, কুরমালি ভাষা পঠন পাঠন হবে। আজকে ইউনিভার্সিটিতে কি হচ্ছে, ঝাড়খণ্ড ইউনিভার্সিটি হয়েছে, কুরমালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে। কি হয়েছে, কি হয়েছে না হয়েছে? কুরমালিতে স্কুল হলে কারা মাস্টারি করবে? কুর্মী ছানাগুলো মাস্টারি করবে তো যারা কুরমালি ভাষাটা জানে। তাহলে আমরা দাবিটা খারাপ আছে। আর কি আমরা বলেছি যে কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি দেখাবো। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এইখানে যে যার মতো করে সেটা ধর্ম পালন করতে পারবে, এটাই কথা। তাহলে আমার ধর্ম কি, আমার ধর্মাচরণ কি? আজকে 12 মাসে 13 পার্বণ। যারা কুর্মী আছেন, যারা হিতমিতান গোষ্ঠী আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমাদের বছর শুরু হয় কবে? ঠেঙা নিয়ে বসে আছেন, মুরব্বীকে প্রশ্নটা বললাম, নাহলে আমাকে ঠেঙা দিবার ভুল করলে আমরা ছানাকা বাড়ি তো আমি আপনার কাছে মার খাই ঘর যাবো যদি পেনা কথা বলি তো। তাহলে আমাদের আখান যাত্রা, এই যে মকর গেল, আখান যাত্রার দিন আমাদের কুর্মীদের বছর শুরু হয়। ভুল বলছি না ঠিক বলছি? আর আমাদের এখন ছাড়া কি হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার ডার্লিং, তবে ইংরেজি চলে আসলে 1 জানুয়ারি মোবাইল ভর্তি হয়ে গেলে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে গেলে হ্যাপি নিউ ইয়ারে। আর আখান যাত্রার দিন কাউকে বললো নাই শুভ নববর্ষ, শুভ আখান যাত্রা, কেউ বলেছিল? বলে নাই। তো তাহলে কুর্মীরা ডুববে তো লোক ডুববে। তাহলে আখান যাত্রাটা হচ্ছে আমাদের শুভ নববর্ষ। সেদিন হাত পুণ্য করে, তাই তো কল করে ঘুরে হালটা, সেদিন কৃষি বর্ষের সূচনা হয়, চাষবাসের সূচনা হয়। সেদিন কুর্মীদের বছর শুরু হয় আখান যাত্রায়, আর ফুরাই যায় মকর সংক্রান্তি। তারা 12 মাসে 13 পার্বণ, পূজা পার্বণ যেগুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটাকে ধরি, যেগুলো আমরা করি, যেগুলো আমাদের কি হচ্ছে ঐতিহ্য, যেগুলো আমাদের পরম্পরা, যেগুলো আমরা বছর ভর করে আসছি, 1000 বছর ধরে, আমরা কি করি? আমরা করম করি, আমরা জিতুয়া করি, আমরা সারুল করি, আমরা বড়রা করি, আমরা বাংলা করি, ধরম ঠাকুর এগুলো করি তো, কি করি তো। তাহলে এইগুলাই কি হচ্ছে আমাদের প্রকৃত ধর্মাচরণ, এইগুলাই আমাদের প্রকৃত ধর্মাচরণ, এইগুলাই আমাদের রীতি রেওয়াজ, এইগুলো আমাদের সংস্কার, এইগুলো আমাদের পরম্পরা, এইগুলোকে বাঁচায় রাখতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য, আমাদের কি হচ্ছে, আমরা নিজের ঠাকুর ছাড়ে কি হচ্ছে, লোকের ঠাকুরকে আঁকড়াচ্ছি, লোকেরটাকে আঁকড়াচ্ছি। আজকে যে যা করছে করুক, যে দুর্গা পূজা যিনি করছেন উনি করুক, কোন ধর্মের প্রতি বিষোদ্গার করা কখনো সমীচীন নাই। যিনি করছেন উনি করুন, কিন্তু আমি আমারটা কতটুকু করছি সেটা আপনাকে ভাবতে হবে। আমি আমারটা কতটুকু করছি সেটা আপনাকে ভাবতে হবে। আমরা তো দমে প্যান্ডেল খাটাই, দমের লোকের পূজাটা করে দিই। আমাদের যে গড়ইয়াটা হয় কলকাতার রাস্তায়, হাল জুয়ার টাঙে কি গড়ইয়া পূজা হয় গো? কলকাতার লোক করে গড়ইয়া, টুসু পূজা করে কলকাতার লোক। তো তাহলে আজকে আপনার গুলো যখন লোক করছে না, তো লোকের গুলো আমি কেন করবো? লোক পয়সা দেয় ওনাকে, লোক পয়সা দেয় ওনাকে, লোকের ধারি নাকি? হাল জুয়ার গুলো কলকাতায় টাঙে নিয়ে পূজা করে দেখি, লোক খেতে দেয়, কলকাতার লোকে খেতে বলে কি বেশি করছি এখানে। আর ওদের ঠাকুর গুলাকে আমার দমে, এ বাবা কুর্মী ছাড়া সম্পাদক পূজা কমিটি এবং সহসভাপতি রাস্তায় যারা চাঁদা আদায় করতে,
আর আমাদের কি হচ্ছে, আমাদের ঠাকুর যখন হবে তখন নাই। আজকে আমরা ভুলে গেছি। তাহলে আমাদের নিজের বলে থাকবে একটা কি ভাই, দুদিন পরে আমার ভাষা থাকবে না, আমার সংস্কৃতি থাকবে না, আমার ধর্মাচরণ থাকবে না, তো নিজের বলে থাকবে একটা কি? এই যে একটা যে বাঁচিয়েছে তার পরিচয়টা কি নিয়ে বাঁচতে পারবে? এই ছেলেগুলো বড় হয়ে ইয়ার নিজের বলে কি থাকবে? আমরা কুরবানিতে কথা বলা ভুলে যাচ্ছি, কথা বলছি নাই, লাজায় হচ্ছি, সংখ্যা লাগছে। আরে নিজের যেটা আছে সেটাই আমার অহংকার, লোকের যেটা আছে ওটা নিয়ে অহংকার করা আমার সাজে নাই। তাহলে আজকে আমাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। আজকে যে আমরা করম করি, এবং কুর্মীদের, শুধু কুর্মীদের নয়, আদিবাসী যারা আছে, আদিবাসী জনজাতি যারা আমরা আছি ভারতবর্ষের বুকে, আমরা যে সমস্ত ধর্মাচরণ গুলো করি, যে সমস্ত পরোপকার করি, প্রত্যেকটা কিন্তু বিজ্ঞানসম্মত, একটাও কিন্তু মনগড়া নয়, প্রত্যেকটা বিজ্ঞানসম্মত। আজকে প্রত্যেকটাকে ব্যাখ্যা করতে গেলে 3-3 ঘন্টা করে লাগবে, তো অত সময় নেব নাই। আজকে করম করম তরফ ডাল গাড়া হয়। আর একটা বিশেষ জিনিস বলি, যে আমাদের কোন পূজায় কোন পার্বণে ব্রাহ্মণ কিন্তু লাগে নাই। আমি ব্রাহ্মণ সমাজের যারা আছে আমাদেরকে শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করা, হেয় করার কোনো আমার মানসিকতা নাই, আমার শিক্ষা দীক্ষা, আমার সংস্কার এই বড় নাই যে কোনো মানুষকে তুমি ছোট করো, হেয় প্রতিপন্ন করো। কিন্তু আমাদের যেটা কি হচ্ছে, আমাদের কারা পূজাটা করে? আমাদের দেহরি বা লায়া করে, তাই তো? দেহরি বা লায়া করে, এবং আমাদের পূজায় কোনো মন্ত্র নাই। আজকে যেটা আর্যদের যে পূজা পার্বণ, পূজা পাশা গুলো রয়েছে, কি বলে গো, ঠাকুরের কাছে যায় শুধু মাগাই কাজ, ঠাকুরের কাছে ওদের মাগাই কাজ। কি বলে, ধনম দেহি, রূপম দেহি, যশং দেহি, মানে ঠাকুর আমাকে ধন দে, রূপ দে, যশ দে, মানে আমি বস্তা করে সবকিছু তুই দিতেই থাক ঠাকুর আমাকে। ঠাকুরের কাছে মাগাই কাজ, ঠাকুরের কাছে মাগাই কাজ। আর আমাদের কি কাজ? করম তরবে গাছটায় হাত দিয়ে কি বলে ছাড়া, যারা ভারতী থাকে, যারা উপাস থেকে, ওরা কি বলে, যে আমার করম ভাইক ধরম। কি বলে, আমার করম ভাইক ধরম। ঠাকুরের কাছে আমরা কি বলি? হে ঠাকুর, গায়ের লোককে, দেশের লোককে ভালো রাখ। যেমন পৃথিবীর ধরিত্রী যেমন শস্য শ্যামলা হয়, ভালো যেন ফসল হয়, গবাদি পশু, পৃথিবীর কি হচ্ছে পশু পক্ষী জীবজন্তু যেন ভালো থাকে, রোগ অসুখ যেন না হয়, সবার জীবনে সমৃদ্ধি আসুক, আমরা এইটা চাই। আমরা সবার মঙ্গল কামনা করি, শুধু কুর্মীরা নয়, যে সমস্ত আদিবাসী আছে প্রত্যেকটা আদিবাসী সবার মঙ্গল কামনা করে। কখনো বলে নাই ঠাকুর হামকে দে, হামকে দে, হামকে দে, বলে ঠাকুর যা দিবার সবকে দে, যা দিবার সবকে দে, ঠাকুর যা দিবার সবকে দে, সমান করে দে। এটাই আমাদের ধর্ম, বিজ্ঞানসম্মত। আজকে বৃক্ষের কাছে কি হচ্ছে, আমার করম ভাইয়ের ধরম। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলতেছিলেন যে ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ ভাই বোনের একটা মধুর সম্পর্ক সেই পরবের মধ্যে আমরা লক্ষ্য করি। কারণ বেহালায় যে সমস্ত জিছানা রয়েছে, পরবালে কি হচ্ছে, রাস্তা দিয়ে বাইরে হুলুক হুলুক হয়, পরবে আমার ভাই আনতে আসছে নাই। আর যদি পরবে না আইলো, পিটি ছাড়ার মনটা দমে কষ্ট হয়, দমে কাঁদুর মান্দুর লাগে যে আমার ভাই আইলো নাই। এত বড় কর্ম পরবে, ও ভাই আসবি কি নাই রে ভাই, আচ্ছা গান। তাহলে বেহালা জিছানারা কি হচ্ছে, রাস্তার দিয়ে ফেলতে থাকে। তারা সেই ভাইটাকে গরমের দিনে, যখন ভারতে ছিল, গরমের দিনে বলেছিল, দেখ রে ভাই, আমার করম ভাইয়ের ধরম, ছোট ভাই তোকে কোলে কাকে করে মানুষ করলি রে, আর আমি আর পেট খাই তোকে খাওয়াইছি, আমার বড় দিদি ছিল, আমরা গরিব হয়ে ছাড়া বটি, আমার আমি বিদেশের লোক হলে ইন খেলায় ঘর, আমার গরিব হয়ে ছাড়া বটি, 2-3 দিনে একবার ঘরে ভাত জুটত, লোকের ঘরে খাইতে খাইতো। আমাদের সেই জায়গাটা পড়াশোনা করেছি। বর্দি যখন ছিল, লোকের ঘরে কাজ করতে যেত, লোক ভাত দিত পয়সার বদলে, বাসি ভাত, ও নাই খাইয়ে আমাকে খাওয়াইছিল, ভাই তুই খা রে। ও লোকের একটু আমার বড় দিদি আমাকে খাওয়াইছিল, ভাই তুই খা। সেই দিদিটা আমাকে বলে গেছে, আমার করম ভাইয়ের ধরম, ভাই আমি আমার কর্মটা করে গেলি রে, তোর ধর্মটা তুই রক্ষা করবি, বড় হলে আনতে যাবি, যদি দুঃখ বিপদ হয় দেখতে যাবে দিদিকে, বলে যায় ভাই এইটা ভাইকে একটা দিদি একটা বেহালা দিচ্ছে নাই, যে দেখ ভাই এতটুকু অন্তত করবি, এইটুকু অন্তত করবি, তাহলে আমার করম ভাইয়ের ধরম, ভাই তোর ধর্মটা তুই নিভাবি রে, এটাই বলে যায়।
তাহলে একটা দিদি তার ভাইকে বলে যায় এরকম, সেই সুন্দর সম্পর্ক। আর কি একটা পরবকে ব্যাখ্যা করলে যারা শুনছেন আমার বক্তব্য শুনবেন যে মাস্টার লোকটা পেনা কথা বলে গেল, সঠিক কথা বলে গেল। আর কি কাকর বেটা গরমের দিনে কি হচ্ছে, কাকর বেটাকে ছানায় কিন্তু হাত দিতে দেয় নাই। হাত দিতে দেয় ঘর বেটাটাকে, যেটা কাকর বেটা করে মা করলেও ছুটে দেবে নাই। তাহলে যেন সত্যিকারের বেটার মতো আঁকড়ায় রাখে, ওকে সিনার করায়, বেটা ঘুমারে, বেটা খায়, কাকর বেটা করে। তাহলে কি হচ্ছে শিখানো হয়। কারণ আজকে যে ছানাটা, যে কুমারী মেয়েটা কি হচ্ছে এই পূজাটা করছে, যে উপাসটা থাকছে, সে কি হচ্ছে ভবিষ্যতের মা। তাহলে কেমন সেখানে শেখানো হয় হাউ টু নারিশ দ্য বেবি, কেমন করে শিশুদের লালন পালন করতে হয়, কেমন করে সরিষা তেল মাখাতে হয়, কেমন করে স্নান করতে হয়। তাহলে বেটাকে ছানা পালন করা, পশু পালন, শিশু পালনের ব্যাপারটা কিন্তু সেখানের মধ্যে শেখানো হয়। তাহলে হাউ টু নারিশ বেবি, কেমন করে কি হচ্ছে বাচ্চাদেরকে বড় করতে হয়, কেমন করে লালন পালন করতে হয়, কেমন করে পরিচর্যা করতে হয়, সেটা কিন্তু শেখানো হয় ওর মধ্যে। আর কি যে জাওয়াডালিটা দেওয়া হয় টুপাতে, ওটা কি থাকে না বাড়িতে কি হচ্ছে আমাদের শস্য দানা দেওয়া হয়, তার থেকে অঙ্কুর বেরায়, তাই তো, তার থেকে আঙ্কুর বেরায়। তাহলে বালি না ওখানে মাটি কেন ব্যবহার করি না আমরা, বালি কেন দিই না? যখন কৃষি সভ্যতার সূচনা হয় সিন্ধু নদীর তীরে, তখন এই কুর্মীরাই কিন্তু কৃষি সূচনা করেছিল। তর্ক করলে করতে পারেন, আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলবেন, ডিবেট হোক, বিতর্ক হোক, ঝগড়া কারার সঙ্গে করতে রাজি নয়, কিন্তু তর্কের মধ্যে দিয়ে আমরা সঠিক তথ্য জানবো। তাহলে কুর্মীরা তখন সেই কি হচ্ছে নদীর বালিতে শস্য বীজ বপন করেছিল, সেখানে চাষবাসের সূচনা হয়েছিল। তখন কি হচ্ছে বীজগুলোকে পোকায় খাইয়ে নিত কিংবা নষ্ট হয়ে যেত, ফাউল হয়ে যেত, খারাপ আবহাওয়ার জন্য। তখন কি করেছিল হলুদ জল দিয়ে বীজ শোধন করেছিল। হলুদ, টারমারিক, হলুদের কি গুণ আছে গো? অ্যান্টিসেপ্টিক গুণ আছে, শোধনের গুণ আছে, বিষক্রিয়া নষ্ট করে হলুদ। তারা সেই যে হলুদ জল দিয়ে কি হচ্ছে বীজ শোধন করার প্রক্রিয়াটা, সেই গরম যে জাওয়া ডালিটা করে, জাওয়া জার্মিনেশন শোধন। তাহলে সেই জাওয়া ডালিটা কিন্তু সেই যে ঐতিহ্য, সেই যে ইতিহাস মনে করে কিন্তু আজকেও কিন্তু আমরা জাওয়া ডালিকে বিকশিত করছি, সেই অঙ্কুর করছি। তাহলে এইটাই বড় কুর্মীদের, আদিবাসীদের, শুধু কুর্মী কেন বলবো, আদিবাসী হিত বিধান গোষ্ঠী জনজাতির মানুষ মূলবাসী যারা রয়েছে